সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পর্দা ঘিরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়ে। কাল বিকেলে আঘাত হানতে পারে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল উপকূলে। এবং বৈরী আবহাওয়ার পাশাপাশি খাদ্য, ওষুধ এবং বাচ্চার দাম অস্বাভাবিক বাড়ায় হুমকিতে পাবনার পোল্ট্রি শিল্প। সিন্ডিকেটকে দুষছেন খামারিরা। এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে ঘূর্ণিঝড় রিমালে রূপ নিতে পারে। কাল বিকেলে আঘাত হানতে পারে চট্টগ্রাম, খুলনা ও বরিশালের উপকূল এলাকায়, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপটি ঘন্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে। বর্তমান অবস্থান অনুযায়ী এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে মূলত বাংলাদেশ অংশেই বড় আঘাত হানতে পারে। এর প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় আগামীকাল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে সামনের কয়েকদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকালকে বিকালের পর থেকে এর অগ্রভাগ আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেইটার প্রভাবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু উপকূলীয় এলাকায়, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, এই সকল জায়গার অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং এটা পর্যায়ক্রমে দেশের অন্যত্র কিন্তু সারা দেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় এখন গুমট আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে পটুয়াখালীতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। গভীর নিম্নচাপের সাথে পূর্ণিমার যোগ থাকায় বিভিন্ন নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বেড়েছে। বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করছেন কোস্টগার্ডের সদস্যরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধ অমান্য করে পর্যটকদের সাগরে নামতে দেখা গেছে। সাতক্ষীরা, ভোলা ও নোয়াখালীতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। ভ্যাপসা গরমে মানুষ অনেকটা অতিষ্ঠ। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে সমন্বয় সভা করেছে প্রশাসন। নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। ৭০৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছি। আমাদের ৩৫টি মুজিব কেল্লা রয়েছে। এই আশ্রয় কেন্দ্রগুলোতে ৩,৫১,৫০০ মানুষ এবং ২৭,৮৭৫টি গবাদি পশু রাখার মতো আমাদের ক্যাপাসিটি রয়েছে। মুজিব কেল্লাগুলোতে আমাদের ১২,২৫০ জন মানুষ এবং ১০,৫০০টি গবাদি পশু রাখার মতো ব্যবস্থা আমাদের রয়েছে। আমাদের পটুয়াখালী জেলার ৪টি উপজেলায় সিপিপির ৪৩৮টি ইউনিটের ৮,৭৬০ জন স্বেচ্ছাসেবক তার ইতিমধ্যে কাজ শুরু করেছে। দর্শক, সাতক্ষীরা, পটুয়াখালী এবং ভোলা থেকে উপকূলীয় এলাকার খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। ২৫শে মে আয়লার ১৫তম বার্ষিকী। ১৫ বছর আগে এই দিনেই ঘূর্ণিঝড় আয়লা এই অঞ্চলের মানুষের জীবনে এক আতঙ্ক নিয়ে আসছিল। ঠিক এরকম একটা সময়ে ঘূর্ণিঝড় রেমাল আবার সাতক্ষীরার উপকূলবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে এক নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে যারা উপকূলবর্তী মানুষ, তাদের মধ্যেই এই জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আসলেই এক ধরনের আতঙ্ক বিরাজ করে। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে উপকূলবর্তী উপজেলাগুলিতে ইতিমধ্যেই তাদের স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে স্ব এলাকার মানুষজনদেরকে নিরাপদ আশ্রয়ে আসবার জন্য সব ধরনের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটির প্রভাবে পটুয়াখালীতে সকাল থেকেই এক ধরনের গুমট আবহাওয়া বিরাজ করছে। কখনো বা মেঘ, কখনো বা রৌদ্র। সকাল 10টার পরে কয়েক ফোঁটা বৃষ্টিপাতও অনুভূত হয়েছে। তবে এক ধরনের ভ্যাপসা গরম কিন্তু মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। তবে এই যে নিম্নচাপটি এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে নদ নদীর পানি কিন্তু স্বাভাবিকের চেয়ে জোয়ারের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সাগর অনেকটাই শান্ত রয়েছে। সেখানে কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকরা সাগরে গোসল করছেন এবং তারা বলছেন যে এই আবহাওয়াটি তারা কিন্তু অনেকটাই উপভোগ করছেন। তবে এই যে ঘূর্ণিঝড়টি আসছে এবং এই দুর্যোগ মোকাবেলায় কিন্তু প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন সহ অন্যান্য সংগঠন। আজকে সকালে কিন্তু জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে জেলায় মোট ৭০৩টি সাইক্লোন শেল্টার এবং ৩৫টি মুজিব কিল্লা কিন্তু মানুষের জানমালের নিরাপত্তায় প্রস্তুত রাখা হয়েছে।
ভোলার মেঘনা নদী এখনও শান্ত অবস্থায় রয়েছে, তবে বড় ধরনের তেমন কোনো প্রভাব পড়েনি। এই দুর্যোগ মোকাবেলায় ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর সকালে কোস্টগার্ডের সদস্যরা ভোলা তুলাতুলি সহ বিভিন্ন মেঘনা নদীর এলাকায় জেলেদেরকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য তাদের সতর্কবার্তা তাদের প্রচার করতে দেখা গেছে। এছাড়াও আজকে সন্ধ্যা 7টায় জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে। ভোলা ত্রাণ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন তাদের যে স্বেচ্ছাসেবক সিপি ভলান্টিয়ার রয়েছে তাদেরকে প্রস্তুতি করা হয়েছে। এছাড়াও তাদের প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী মজুদ রয়েছে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকলেও খুলনা, ঢাকা এবং রাজশাহী সহ দেশের 8 বিভাগের উপর দিয়েই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। বাতাসের জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমও অনুভূত হচ্ছে বেশি। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর হতে বের হচ্ছে না কেউই। দুপুরের পরে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যায়। অতিরিক্ত গরমের কারণে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজ করতে না পারায় কমে গেছে আয়। এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে জেলায় মাঝারি তাপপ্রবাহ আরও 2-1 দিন থাকতে পারে। গরমে ছায়ায় বসে থাকতে হচ্ছে, এর দম নিয়ে আবার যাইতে হচ্ছে ভাড়া মারতে, ছোটাছুটি করতে হচ্ছে পেটের ভাতের জন্য। এই গরমে ভালো লাগছে না, ভাড়া ভর্তি আছে না, ইন মহাজনের ডুবি আছি। মাঝে মধ্যে যখন কারেন্ট যাচ্ছে আরো সমস্যা, তা এইভাবে সমস্যা বাড়তে আছে। তা যত গরম যাচ্ছে অত তো মানুষের সমস্যা বাড়বে। দর্শক, কিছুক্ষণ আগে দিনাজপুর থেকে তাপপ্রবাহের খবর জানিয়েছেন প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু। একটু স্বস্তির পরে দিনাজপুরে আবারও গতকাল থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের কারণে আসলে সাধারণ মানুষ খুব বিপদের মধ্যে পড়েছে। বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ এবং খেটে খাওয়া মানুষ, দিনমজুর, দিন আনে দিন খায়, এই সমস্ত যে শ্রেণীর মানুষগুলো সেগুলো আসলে প্রচণ্ড বিপাকের মধ্যে পড়েছে এবং অতিরিক্ত গরম এবং অতিরিক্ত যে রৌদ্র এর কারণে তারা ঠিকমতো কাজকর্ম করতে পারছে না। এই কাজকর্ম না করার ফলে তারা পরিবার পরিজন নিয়ে আসলে খুব বিপদের মধ্যে রয়েছে। এদিকে আমরা দিনাজপুরের বিভিন্ন হাসপাতাল এবং আরও আমরা লক্ষ্য করেছি যে এগুলোতে আসলে এই অতিরিক্ত গরমের কারণে যে গরমজনিত রোগগুলো সেগুলো বৃদ্ধি পেয়েছে। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। খাদ্য, ওষুধ এবং মুরগির বাচ্চার দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পাবনায় হুমকিতে পড়েছে পোলট্রি শিল্প, যার প্রভাবে ব্যাপকভাবে উৎপাদন কমার পাশাপাশি অস্থির হয়ে উঠেছে ডিম ও মুরগির বাজার। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। জেলার খামার সমৃদ্ধ শঙ্করপুর গ্রামের মুরগির খামারি সুজন মিয়া 15,000 মুরগির ধারণ ক্ষমতার এ খামারে নানা প্রতিকূলতায় বর্তমানে মুরগির সংখ্যা কমে দাঁড়িয়েছে 2,000-এ। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে কিনতে পারেননি মুরগির বাচ্চা। সেই সাথে খাদ্যের মূল্য বৃদ্ধি ও বৈরী আবহাওয়া সহ নানা কারণে বেড়ে গেছে উৎপাদন ব্যয়। যে উৎপাদন করতেছি তার চাইতে আমাদের খরচটা বেশি হয়ে যাচ্ছে। আমাদের এখানে ক্যাপাসিটি 15,000, বর্তমানে এখন 2,000 মুরগি নিয়ে পড়ে আছি, কারণ বাচ্চা পাচ্ছি না, বাচ্চার দাম অতিরিক্ত বেশি। একই চিত্র মালিগাছা, মালঞ্চি, মাহমুদপুর, ফকিরপুর সহ খামার প্রধান বিভিন্ন গ্রামে। গত মাস থেকে এ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া চরম উষ্ণ থাকায় মারা গেছে অনেক মুরগি। এছাড়া খাদ্য ও ঔষধ ব্যবসায়ীদের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা। এই যে খাদ্যর ফিটের ব্যবসা করে তারা সিন্ডিকেট করে এই ছোট খামারি যারা আছে এদের কিন্তু একদম শেষ করে দিয়েছে। আমাদের থেকে যারা নিয়ে যায়, ঠিক আছে, তারা তো ঊর্ধ্ব দামে বিক্রি করে, এই দোষ তো খামারের না। খামারের এ ব্যবসায়িক মন্দার প্রভাব পড়েছে খুচরা বাজারে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, 1 মাসের ব্যবধানে মুরগি ও ডিমের দাম বেড়েছে অস্বাভাবিক। প্রোডাকশনটা কমে গেছে, এর কারণে ডিমের দামটা বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে ডিম ও মুরগির দাম। 1 মাসের ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে 30 টাকা, ব্রয়লারের দাম কেজি প্রতি 50 আর সোনালির দাম বেড়েছে 70 টাকা। মুরগির অস্বাভাবিক দাম গরিব মানুষের কিনে খাওয়া অসম্ভব। স্থানীয় ভোক্তা অধিকার অধিদপ্তর জানায় উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ঊর্ধ্বমুখী মুরগি ও ডিমের দাম। তবে যৌক্তিক মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণেও কাজ করছে এ দপ্তর। খামারি পর্যায়ে আসলে 9 টাকার উপরে বিক্রি হবে, এটাই
আসলে ধাতব্য। তবে ক্ষেত্র বিশেষে যখন দেখা যাচ্ছে যে 11 টাকায়ও ডিম বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে আসলে আমরা তদারকিটা আরও জোরদার করেছি, সেক্ষেত্রে আমরা তাদের আইনের ব্যবস্থা গ্রহণ করছি। জেলার পোলট্রি শিল্প রক্ষা, ডিম এবং মুরগির দাম স্থিতিশীল রাখতে খাদ্য, ঔষধ ও মুরগির বাচ্চা সিন্ডিকেট ভাঙার দাবি স্থানীয় পোলট্রি খামারিদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার 3 দিন পেরিয়ে গেলেও এখনও তার মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে এলাকাবাসী এবং স্বজনদের মাঝে। এদিকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মেইন বাসস্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করে কালীগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এই কর্মসূচিতে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শিবলি নোমানী সহ অন্যরা বক্তব্য রাখেন। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বরিশালের খামারিরা। তবে চলতি বছর গোখাদ্যের দাম বাড়ায় কোরবানির পশুর বাজার নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। এদিকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে কালু নামের এই গরুটির দাম হাঁকা হয়েছে 7 লাখ টাকা। এটির ওজন 700 কেজির ওপরে। মোটা তাজা করতে ঘাস এবং দানাদার খাবার দেওয়া হয়েছে কালুকে। বরিশালের আবুল খায়ের মসজিদের ইমামতির পাশাপাশি 4 বছর আগে খামার দেন। এখন তার গরু রয়েছে 17টি। দাম 1 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত। এই কোরবানির উপলক্ষে এখন 17টা গরু আছে। এটির লালন পালন করা লাগে, খাবার টাবার দেওয়া লাগে। এই আমি বেতন পাই 20,000 টাকার মতো পরে। আমি এই 4 বছর ধরে চাকরি করি। কারণ আতাল পরিষ্কার করা, গোসল করা, এইবার খাবার দেওয়া, এই খাবার ক্লিয়ার হইলে গরু আবার দোয়ান না লাগে। গোখাদ্যের দাম বেশি থাকায় পশুপালনে হিমশিম খেতে হচ্ছে জানান এই খামারি। ন্যাচারাল খাবার খাওয়াই, তার সাথে সাথে দানাদার খাবার খাওয়াই, ভুসি কয়েক আইটেমের ভুসি খাওয়াই। বর্তমান ভুসির যে দাম, সেখানে আমাদের গরু লালন পালন করতে অনেক খরচ বেশি হইতেছে। আর এই জন্য কোরবানিতে ক্রেতার বেশি দামে গরু ক্রয় করতে হবে। আমি সরকার বাহাদুরের কাছে দাবি জানাই যে তিনি যদি এই গো খাবারের খাদ্যের দামটা কমাইতে পারেন, তাহলে আশা করি আমরা যারা ফার্মার রয়েছি এবং যারা গরু কোরবানিতে ক্রয় করবে ক্রেতা সকলেই একটা উপকৃত হবে। খাবারের অনেক দাম বৃদ্ধি, আবার গরুর লগে আমরা অনেক পরিশ্রম দিতে দিতে সারাদিন এই গরুর লগে কাজবাজ, গরুর নাওয়ান দোয়ান, খাবার ব্যাপারে এইগুলোই আমরা পরিশ্রম ব্যাপারে আছি সারাদিন। দানাদার খাদ্যের উপর চাপ কমিয়ে উন্নত ঘাস চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে খামারিদের। তাতে উৎপাদন খরচ কম হবে এবং পশু হৃষ্টপুষ্ট হবে। নিরাপদ মাংস সরবরাহের জন্য মাঠ পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে খামারিদের অবহিত করছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। নিরাপদ মাংস সরবরাহের জন্য আমরা স্টেরয়েড বা হরমোন ব্যবহারে নিরুৎসাহিত করছি। আমাদের মাঠ পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা খামারিদেরকে উঠান বৈঠকের মাধ্যমে এ বিষয়টি অবহিত করছে। ঈদুল আজহা উপলক্ষে বরিশাল জেলায় এবছর 1,14,500-র বেশি পশু মজুত রয়েছে। চাহিদার তুলনায় প্রায় 1,500 পশু বেশি দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। মাছরাঙা নিউজ ডেস্ক। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ নজরুল সেনা। পরে বের করে শোভাযাত্রা। দুপুরে ত্রিশাল প্রেস ক্লাবের উদ্যোগে কবির বাল্যস্মৃতি বিজড়িত দলিরামপুরে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল সহ নানা আয়োজনে চুয়াডাঙ্গায় কার্পাসডাঙ্গায় দিনটি উদযাপিত হচ্ছে। কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘরের সামনে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য আলী আসগার টগর, জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার RM ফয়জুর রহমান সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মানিকগঞ্জে নানা আয়োজনে কবিপত্নী প্রমীলার জন্মভিটায় দিনটি উদযাপিত হয়েছে। সকালে শিবালয়ের তেওতায় জেলা প্রশাসনের উদ্যোগে কবির প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া তেওতা জমিদার বাড়ির আঙিনায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, বইমেলার। কুমিল্লায় 3 দিনব্যাপী উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী। জেলা শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউটের সহযোগিতায় শচীন দেব বর্মনের পৈতৃক বাড়ির আঙিনায় নজরুল জয়ন্তীর আয়োজন করে জেলা প্রশাসন। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কুমিল্লা থেকে কিছুক্ষণ আগে কবির জন্ম জয়ন্তীর খবর জানিয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম ইমরুল। দৌলতপুরে কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি প্রশাসনের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবিতীর্থ দৌলতপুরের নজরুল মোরালের সামনে। তো সকালে এখানে মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং দুপুরে মুরাদনগর নজরুল মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে 2 বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত 8টায় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে 2 বাংলাদেশি তুমব্রু এলাকার মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় গেলে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এর মধ্যে তুমব্রুর বাসিন্দা নবী হোসেনের গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আজিজ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপে অনুষ্ঠেয় মুন্সিগঞ্জের সিরাজদি খানের ভোট নিয়ে মত বিনিময় সভা হয়েছে। ভোট হবে 29 মে। উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকালে উপজেলা পরিষদ নতুন অডিটোরিয়ামে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব প্রশাসন ও অর্থ মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। এদিকে ভোলার লালমোহনের লর্ড হার্ডিঞ্জে 2 ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে 25টি দোকান, নির্বাচনী অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইউনিয়ন পরিষদ সদস্য সহ 2 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে লালমোহন উপজেলার চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান রিমন এবং তালা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পঞ্চায়েতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ চলে রাত 2টা পর্যন্ত। এ সময় লর্ড হার্ডিঞ্জের মাদ্রাসা বাজারে দোকান, আওয়ামী লীগের কার্যালয় এবং ইউনিয়ন পরিষদ সদস্যের ব্যক্তিগত অফিস তছনছ করা হয়। পাল্টাপাল্টি হামলায় 3টি ভ্যান এবং একটি বাইসাইকেল দোকানের মালামাল পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। দুপুরে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বরতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি হাটহাজারীর ফরহাদাবাদ মোহসানা পাড়া এলাকায়। পুলিশ জানায় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রাম শহরগামী খাগড়াছড়ি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে অটোর 2 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত 2 যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা গেলেও পালিয়ে গেছে এর চালক। 6 মাস বন্ধের পর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে 10 টাকা। একদিন আগে প্রতি কেজি কাঁচামরিচ 120 টাকা বিক্রি হলেও বর্তমানে তা 110 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। হিলির কাঁচামরিচ বিক্রেতারা জানান, তীব্র তাপদাহের কারণে দেশের অনেক এলাকায় কাঁচামরিচের গাছ নষ্ট হয়ে গেছে। অনেক গাছের ফুল নষ্ট হয়ে ঝরে পড়ায় উৎপাদন কম হয়েছে। এতে মোকামে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে থাকে। সম্প্রতি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে, যার ফলে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।
দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে এবারে বাংলাদেশে ঔষধ তৈরির কারখানা চালু করল ভারতের সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এই কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত 2 দশক ধরে সান ফার্মা বাংলাদেশের মানুষের জন্য সুলভ মূল্যে উচ্চমান সম্পন্ন ওষুধ সরবরাহে কাজ করে যাচ্ছে। উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন এই কারখানা গড়ে তোলা হয়েছে। এখানে বছরে প্রায় 1 বিলিয়ন ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদিত হবে বলে জানান আয়োজকরা। একই সাথে এসএসসি পরীক্ষায় পাশ করে বেশ সাড়া ফেলেছেন ব্রাহ্মণবাড়িয়ার নুরুন্নাহার বেগম এবং তার মেয়ে নাসরিন আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অদম্য মনোবল ও ইচ্ছাশক্তি থাকলে লেখাপড়ায় বয়স কোনো বাধা নয়, মনে করেন 40 ঊর্ধ্ব বয়সী 2 সন্তানের মা নুরুন্নাহার বেগম। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতুলপাড়া ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সদস্য তিনি। কিন্তু পড়াশোনার অপূর্ণতা প্রতি মুহূর্তে পীড়া দিত তাকে। তাই পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি নতুন করে লেখাপড়া শুরুর সিদ্ধান্ত নেন নুরুন্নাহার বেগম। মেয়ে নাসরিন আক্তারের সাথে 9ম শ্রেণীতে ভর্তি হন চাতুলপাড়া ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে, আর সেখান থেকেই পাশ করেন এসএসসি। কষ্ট তো হবেই, এটার নাম তো জীবনের যুদ্ধ, কষ্ট না হলে চলবে? কষ্ট করে তো সব দিকে এগিয়ে যেতে হবে। আমি আশা করি যে আমারটা দেখে অনেক নারীরা অনুপ্রেরণা হবে যে আমি আমার মতো যে আমাদের মেম্বাররা হয় এমন করছে, আমরা পারি কিনা। মায়ের এই সাফল্যে গর্বিত নাসরিনও। সেও এবার মায়ের সাথে পাশ করেছে এসএসসি। এই বয়সে অনেক জনগণ সামলে, সংসার সামলে যেমন পাশ করছে, ভালো রেজাল্ট করছে, তাতে আমরা অনেক গর্ব মনে করি। নারী শিক্ষার উন্নয়নে নুরুন্নাহার বেগমের এই অদম্য ইচ্ছাশক্তি অনুকরণীয় বলে মনে করেন শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী। বয়স আসলে বড় কথা না, মনের ইচ্ছাটাই যথেষ্ট। সে তো একটা উদাহরণ সৃষ্টি করছে এবং তার এই উদাহরণে মহিলারা, আমি মনে করি টোটাল বাংলাদেশের মেয়ে সমাজ অনুপ্রাণিত হবে। যেটা আমাদের প্রশংসা, দাবি থাকে আমাদের বিদ্যালয়ের সম্মান আনবে। এবং আমি দেখছি যে তার এই যে একনিষ্ঠ, সে যে পরিশ্রম করছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার ইয়েতে তার যে ফলাফল, এই ফলাফল দেখে অনেকে উৎসাহিত হয়ে এই কারিগরি শাখাতে ভর্তি হবে। আমি মনে করি এটা আমাদের জন্য একটা শিক্ষণীয়, এবং এটা থেকে যদি আমরা শিক্ষা নিই আমাদের সমাজ সংসার আরও পরিবর্তন হবে আমি মনে করি। জিপিএ 4.54 পেয়ে এবার এসএসসি পাশ করেছেন নুরুন্নাহার বেগম। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়ে। কাল বিকেলে আঘাত হানতে পারে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল উপকূলে। বৈরী আবহাওয়ার পাশাপাশি খাদ্য, ওষুধ এবং বাচ্চার দাম অস্বাভাবিক বাড়ায় হুমকিতে পাবনার পোল্ট্রি শিল্প। সিন্ডিকেটকে দুষছেন খামারিরা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।